जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। पूजनीय স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা অখণ্ড শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 266। স্বামী অভেদানন্দ। 1889 খ্রিস্টাব্দে স্বামী অভেদানন্দ এবং অপর কোনো কোনো গুরুভ্রাতা শ্রী শ্রী মায়ের সহিত আটপোর হইয়া কামারপুকুর ও জয়রামবাটি যান। সেখানে অভেদানন্দের মনে উত্তরাখণ্ড গমনের অভিলাষ জন্মে এবং শ্রী শ্রী মায়ের অনুমতি লইয়া স্বামী নির্মলানন্দের সহিত তিনি তীর্থ দর্শনে বহির্গত হন। উভয়ে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরিয়া নগ্নপদে চলিলেন। অভেদানন্দের প্রতিজ্ঞা ছিল অর্থ স্পর্শ করিবেন না, রন্ধন করিবেন না, জুতা বা জামা পরিবেন না, কাহারও বাড়িতে নিদ্রা যাইবেন না এবং 3 অথবা 5 বাড়িতে মধ্যাহ্নে ভিক্ষা করিয়া এক আহারে থাকিবেন। এই রূপে চলিতে চলিতে তাহারা গাজীপুরে পৌঁছিয়া পওহারী বাবার সহিত আলাপাদি করিলেন। এখানে হরিপ্রসন্ন বাবুর স্বামী বিজ্ঞানানন্দের সহিত তাহাদের সাক্ষাৎ হয়। অতঃপর তাহারা অযোধ্যা, হরিদ্বার, ঋষিকেশ, উত্তরকাশী ও দেবপ্রয়াগ আদি তীর্থ ভ্রমণান্তে বদ্রিকাশ্রমে উপনীত হইলেন এবং বদ্রীনারায়ণ দর্শনান্তে কেদারনাথে চলিলেন। এখানে এক পর্বত গুহায় কিয়ৎ দিবস একাকী তপস্যা করিয়া অভেদানন্দ মহারাজ এক উদাসী সাধুর সহিত গোমুখী যাত্রা করেন। গোমুখী দর্শনান্তে তিনি আবার উত্তরকাশী হইয়া যমুনেত্রী যান এবং তথা হইতে দেরাদুনের পথে ঋষিকেশে প্রত্যাবর্তন করেন। ঋষিকেশে অবস্থানকালে তিনি ঝুপড়িতে বাস করিয়া কঠোর তপস্যা আরম্ভ করেন এবং ধনরাজ গিরির নিকট শাস্ত্র অধ্যয়ন করেন। তাহার প্রতিভায় মুগ্ধ হইয়া ধনরাজ গিরি পরে স্বামী বিবেকানন্দকে বলিয়াছিলেন, অভেদানন্দ অলৌকিকী প্রজ্ঞা। দৈবক্রমে স্বামী অভেদানন্দ অচিরেই ব্রঙ্কাইটিস ও জ্বরে আক্রান্ত হইয়া শয্যাশায়ী হইলেন। তখন স্বামী শারদানন্দ ও সান্যাল মহাশয় সেখানে ছিলেন। তাহারা সেবার ভার লইলেন। পরে স্বামী বিবেকানন্দের নির্দেশ অনুসারে স্বামী নির্মলানন্দ তাহাকে গোপনে হরিদ্বারে লইয়া গিয়া কাশীর ট্রেনে তুলিয়া দিলেন। মার্চ 1890। কাশীতে আসিয়া তাহার রক্ত আমাশয় হইল এবং তিনি ডাক্তার প্রিয়বাবুর বাড়িতে থাকিয়া চিকিৎসা করাইতে লাগিলেন। অধিকন্তু তাহার সেবার জন্য একজন গুরুভাই স্বামীজির নির্দেশে গাজীপুর হইতে তথায় গেলেন। পরে স্বামী সদানন্দ সেবাভার গ্রহণ করেন। কালী মহারাজ আরোগ্য লাভান্তে সদানন্দের সহিত এলাহাবাদের ঝুসিতে যাইয়া তপস্যা করেন। ওই সময়ে তিনি সদানন্দকে বেদান্ত পড়াইতেন। অতঃপর সম্ভবত জুন মাসে তিনি বরাহনগরে যান। মঠে তিনি রাত দিন কেবল পড়াশোনা করিতেন। ফুরসত পাইলে নরেন্দ্রনাথের সহিত তর্ক জুড়িয়া দিতেন। তর্কে তিনি আটিয়া উঠিতে পারিতেন না। তবে একদিন নরেন্দ্রনাথ একটু কোণঠাসা হইয়া বলিলেন, আজ এই পর্যন্ত, কাল ঠিক এখান থেকে শুরু হবে। পরদিন নরেন্দ্রনাথ এইরূপ অকাট্য যুক্তির অবতারণা করিলেন যে অভেদানন্দ হার মানিয়া বলিলেন, নরেনকে একদিনও যুক্তি দিয়ে হারাতে পারলুম না। যুক্তি বিচারের ক্ষেত্র যাহাই হোক না কেন, নরেন্দ্রের হৃদয় সর্বদাই অভেদানন্দের প্রতি প্রেমপূর্ণ ছিল।
ওই দারিদ্র্যের দিনে সাধুদিগকে যথেষ্ট কায়িক পরিশ্রম করিতে হইত, কিন্তু কালীপ মহারাজের অধ্যয়নপ্রবণ মন ওইসব ঝঞ্ঝাটে যাইতে চাহিত না। ইহাতে কেহ কেহ বিরুদ্ধ সমালোচনা করিলে একদিন স্বামীজি বলিয়াছিলেন, তোদের একটা ভাই যদি পড়াশোনা নিয়েই থাকে তো তোদের এত গাত্রদাহ কেন? নিয়ে আয়, তোদের কত হান্ডা আছে, আমি মেজে দিচ্ছি। ইহার কিছু পরেই স্বামী অখণ্ডানন্দের সহিত স্বামীজি হিমালয় ভ্রমণে নির্গত হইলেন এবং অভেদানন্দ কিছু পরে তীর্থ ভ্রমণে চলিয়া গেলেন। স্বামী অদ্ভুতানন্দ তখন বরাহনগর মঠে ছিলেন। তিনি ও অপরেরা তাহাকে থাকিয়া যাইতে পীড়াপিড়ি করিলেও তিনি স্বীয় সংকল্প ত্যাগ করিলেন না। রামকৃষ্ণ বেদান্ত মঠের স্বামী শঙ্করানন্দ প্রণীত স্বামী অভেদানন্দের জীবন কথার 87 হইতে 96 পৃষ্ঠা সহিত এই বিবরণের অমিল আছে জানিয়াও আমরা স্বামী শিবানন্দের 8/1/90 তারিখের পত্র, ব্রহ্মচারী প্রকাশ প্রণীত স্বামী শারদানন্দের জীবনী, স্বামী বিবেকানন্দের 19/2/90, 8/3/90, 15/3/90, 31/3/90, 10/5/90, 4/6/90, 6/7/90 তারিখের পত্র ও স্বামী অখণ্ডানন্দের স্মৃতিকথার অনুসরণ করিলাম। কাশী, প্রয়াগ, দিল্লি, আগ্রা, চিত্রকূট, সরজু, জয়পুর, খেতড়ি, আবু ও গিরনার প্রভৃতি তীর্থ ও দ্রষ্টব্য স্থান দেখিয়া স্বামী অভেদানন্দ জুনাগড় অভিমুখে অগ্রসর হইলেন। পথে পোরবন্দরে শঙ্কর পাণ্ডুরঙ্গ মহাশয়ের নিকট সংবাদ পাইলেন যে স্বামীজি ওই অঞ্চলেই আছেন। সুতরাং তাহার সহিত মিলিত হইবার আগ্রহে তিনি অবিলম্বে জুনাগড়ে উপস্থিত হইলেন এবং সৌভাগ্যক্রমে মনসুখরাম সূর্যরাম ত্রিপাঠী মহোদয়ের ভবনে তাহার সাক্ষাৎ পাইলেন। জুনাগড়ে কিছুদিন একসঙ্গে কাটাইয়া অভেদানন্দ দ্বারকা অভিমুখে চলিলেন এবং স্বামীজি বোম্বাইয়ের দিকে অগ্রসর হইলেন। দ্বারকা ও প্রভাস দর্শনান্তে অভেদানন্দ মহারাজ জাহাজে বোম্বাই গেলেন এবং তথা হইতে মহাবালেশ্বরে উপস্থিত হইয়া নরোত্তম মুরারজি গোকুলদাসের গৃহে আবার স্বামীজিকে দেখিতে পাইলেন। অতঃপর তিনি পুনা, বরোদা, নাসিক ও দণ্ডকারণ্য দর্শন এবং তাপ্তি, গোদাবরী, কাবেরী প্রভৃতি পুণ্যতোয়া নদীতে অবগাহন করিয়া ক্রমে রামেশ্বরে উপনীত হইলেন। তথা হইতে তাঞ্জোর, ত্রিচিনাপল্লী, মাদুরা, কাঞ্চি, কুম্ভকোণম প্রভৃতি তীর্থ দর্শনান্তে মাদ্রাজে জাহাজে উঠিয়া কলকাতায় আসিলেন। তখন মঠ আলমবাজারে উঠিয়া আসিয়াছে। গুজরাতে ভ্রমণকারী স্বামী বিবেকানন্দ যদিও তাহাকে সাবধান করিয়া দিয়াছিলেন যে পাদুকা ব্যবহার করা আবশ্যক, তথাপি তিনি এই অঞ্চলে রিক্ত পদেই চলিতেন। আহার ও জলপান সম্বন্ধেও তিনি বিরাগী সাধুর ন্যায় উদাসীন ছিলেন। ইহার ফলে তাহার পায়ে গিনিওয়ার্ম হয় এবং আলমবাজার মঠে আগমনের পর পা দুইটি ফুলিয়া রোগ ভয়ঙ্কর আকার ধারণ করে। এই রোগে তিনি 4 মাস শয্যাশায়ী ছিলেন এবং 7 বার তাহার পায়ে অস্ত্রোপচার করিতে হয়। তখন স্বামী শারদানন্দ প্রমুখ গুরুভ্রাতারা তাহার বিশেষ সেবা করিয়াছিলেন। রোগ মুক্তির পর এইবারে তাহার নিকট মঠ জীবন বেশ আনন্দময় ছিল। তীর্থ ভ্রমণান্তে অনেকেই তখন মঠে অবস্থান করিতেছিলেন এবং মঠের উঞ্ছবৃত্তির অবসান হইয়া কতকটা সচ্ছলতা আসিয়াছিল। নূতন শতরঞ্চিতে বসিয়া
রিডিং ল্যাম্পের সাহায্যে পাঠ করা তখন কঠিন ছিল না। স্বামী অভেদানন্দ এই পরিবর্তিত অবস্থার পূর্ণ সুযোগ লইয়াছিলেন। আমেরিকায় স্বামী বিবেকানন্দের সাফল্য লাভের পর বিদ্বেষপূর্ণ অনেক স্বদেশ ও বিদেশবাসী তাহার বিরুদ্ধে প্রচার করিতে আরম্ভ করিলে উহার প্রতিকারকল্পে 1894 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে কলকাতার টাউন হলে যে সভা হয় তাহার অন্যতম উদ্যোক্তা ছিলেন স্বামী অভেদানন্দ। জনৈক প্রত্যক্ষদর্শী লিখিয়াছেন, কালী বেদান্তী এই সময় প্রাণপণ খাটিয়াছিলেন, উন্মাদের মতো দিবারাত্র কাজ করিয়া টাউন হলে সভা করিয়াছিলেন। এইরূপে কিছুকাল মঠে বাস করিয়া 1895 খ্রিস্টাব্দে শ্রী রামকৃষ্ণ উৎসবের কিছুদিন পরে তিনি পুনর্বার তীর্থ পর্যটনে নির্গত হন। 1896 খ্রিস্টাব্দে তাহার জীবনের এক নূতন পর্যায় আরম্ভ হইল। দীর্ঘ সাধনার ফলে তিনি যে শক্তি অর্জন করিয়াছিলেন, আজ তাহার বিকাশের সুযোগ ঘটিল। বিদেশে বেদান্ত প্রচারার্থে স্বামী বিবেকানন্দের আহ্বানে তিনি ওই বৎসর আগস্ট মাসের মাঝামাঝি গোলকুন্ডা জাহাজে লন্ডন যাত্রা করিলেন। প্রায় 5 সপ্তাহ পরে লন্ডনে পৌঁছিয়া তিনি স্বামী বিবেকানন্দের বাসস্থান উইম্বলডেনে মিস মুলারের বাড়িতে উপস্থিত হইলেন। লন্ডনে প্রায় 1 মাস অবস্থানের পর স্বামীজি অকস্মাৎ একদিন জানাইলেন যে খ্রিস্ট থিওসফিক্যাল সোসাইটিতে হিন্দু ধর্ম সম্পর্কে তাহাকে বক্তৃতা করিতে হইবে। সমস্ত ব্যবস্থা ঠিক হইয়া গিয়াছে, কোনো পরিবর্তন অসম্ভব। অভেদানন্দ তো আকাশ হইতে পড়িলেন, অথচ স্বামীজি তাহাকে কিছুতেই ছাড়িবেন না জানিয়া তাহারই নির্দেশ মতো পঞ্চদশী অবলম্বনে প্রবন্ধ লিখিয়া তাহা আয়ত্ত করিতে লাগিলেন। অবশেষে 27 অক্টোবর তাহার জীবনের প্রথম বক্তৃতা হইয়া গেল। উহা শুনিয়া সকলেই আনন্দিত হইলেন এবং স্বামী অভেদানন্দের ভাবী প্রচারক জীবন যে অতি সমুজ্জ্বল সে বিষয়ে কাহারও সন্দেহ রহিল না। আর সকলেই বুঝিলেন যে স্বামীজি লোক চিনিতে পারেন এবং তাহাদিগকে কার্যের উপযুক্ত করিয়া লইতে পারেন। আশ্চর্য জ্ঞাতা কুশলানুশিষ্টা। নভেম্বর মাসে কার্যের সুবিধার জন্য স্বামীজি অভেদানন্দ ও গুডউইন 14 নম্বর গ্রে কোট গার্ডেন্সে ভাড়া বাড়িতে উঠিয়া আসিলেন এবং বক্তৃতার জন্য ভিক্টোরিয়া স্ট্রিটে একটি হল ভাড়া লইলেন। স্বামীজি এই গৃহে 3 মাস অবস্থানের সুযোগে অভেদানন্দকে ইংরেজ জীবনের জ্ঞাতব্য বিষয়সমূহ শিখাইয়া দিলেন। অভেদানন্দও স্বামীজির সাহায্যে ডয়সন, ম্যাক্সমূলার প্রভৃতি মনীষীর সহিত পরিচিত হইলেন এবং স্বামীজির নির্দেশে লন্ডন ও নগর উপকণ্ঠে বক্তৃতাদি সাহায্যে অভিজ্ঞতা সঞ্চয় করিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।